প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাই ক্রাইম ফোকাস বাংলার পক্ষ থেকে। আজকে আমরা আপনাদের সাথে আরেকটি ভয়ঙ্কর সত্য ঘটনা উদ্ঘাটন করতে যাচ্ছি। একজন ব্যক্তি যার নাম স্যাম আব্রাহাম, যিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে তার স্ত্রী এবং ছেলের সাথে থাকতেন। 2015 অক্টোবরের তার বাবা মায়ের সাথে দেখা করতে ভারতে কেরালা রাজ্যে তার বাড়িতে এসেছিলেন। তবে মেলবোর্নে ফিরে আসার আগে তিনি তার বাবা মা এবং কিছু আত্মীয়কে বলেছিলেন, পরের বার হয়তো আমি কফিনে করে ভারতে ফিরব। তারপর স্যাম আব্রাহাম ও তার স্ত্রী মেলবোর্নে ফিরে যাওয়ার 3 দিন পরে খবর আসে যে স্যাম মারা গেছে। সবাই অবাক হয়েছিল, কিভাবে নিজের মৃত্যুর পূর্বাভাস দিতে পারে। কিন্তু যখন আসল ঘটনাটি প্রকাশ্য এলো, তখন দুই দেশে দুটি বড় শহর কেঁপে উঠল। বন্ধুরা, এই মামলার পিছনে পুরো ঘটনাটি কি ছিল, আসুন আমরা পুরো গল্পটি বিশ্লেষণ করি। 2015 সালে স্যাম আব্রাহাম নামে 34 বছর বয়সী এক ব্যক্তি ও তার স্ত্রী সোফিয়া এবং তারা এক পরিবারে 7 জন একসাথে থাকতেন। 34 বছর বয়সী ছেলে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ইপিং নামক জায়গায় থাকতেন। স্যাম আগে পশ্চিম এশিয়ার একটি দেশ ওমানে কাজের সূত্রে থাকত, কিন্তু কিছুদিন পরে মেলবোর্নে চলে আসে। কারণ হলো, মেলবোর্নে তার স্ত্রী থাকতেন কাজের সূত্রে এবং এটি সবচেয়ে বাসযোগ্য বলে মনে করতেন। অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে স্যাম এবং সোফিয়া দুজনেই কাজ করত এবং ছোট পরিবার 3 জন সুখের সাথে অস্ট্রেলিয়ায় বসবাস করছিলেন। প্রতি বছর স্যাম তার পরিবারের সাথে দেখা করতে ভারতে তার বাড়িতে যেতেন। অক্টোবর 2015 সালে স্যাম এবং সোফিয়া কাজ থেকে কিছুদিনের ছুটি নিয়ে ভারতে আসেন এবং একদিন স্যাম তার বাবাকে বলেছিলেন, বাবা, আমি মনে করি আমি আর বেঁচে থাকব না, আমি হয়তো মারা যাব। এই কথা শুনে স্যামের বাবা রেগে গেলেন এবং বললেন, তুমি এত নার্ভাস কেন, এত অদ্ভুত কথা বলছো কেন? তা সত্ত্বেও একদিন স্যাম তার কিছু আত্মীয়কে বলে, হয়তো পরের বার আমি ভারতে আসব একটি কফিনে করে। এই মন্তব্য করাকে কিন্তু সবাই কৌতুক হিসেবে ধরে নিয়েছিলেন। স্যাম 11 অক্টোবর 2015 অস্ট্রেলিয়ায় ফেরার ফ্লাইট বুক করেছিল, কারণ তিনি এবং তার স্ত্রী কাজ থেকে মাত্র কয়েকদিনের ছুটি নিয়েছিলেন ভারতে যাওয়ার জন্য। কারণ তিনি এবং তার স্ত্রী কাজ থেকে মাত্র কয়েকদিনের ছুটি নিয়েছিলেন ভারতে যাওয়ার জন্য। পরে স্যাম তার স্ত্রীর সাথে অস্ট্রেলিয়ায় ফিরে আসেন। তারপর হঠাৎ 15 অক্টোবরের সকালে স্যামের বাবা আব্রাহাম টেলিফোনের অপর প্রান্ত থেকে একটি ফোন পান। তিনি হলেন তার পুত্রবধূ সোফিয়া। তিনি তার শ্বশুরমশাইকে এই ভয়ঙ্কর মৃত্যুর সংবাদটি দেন। তারপর যা হলো, পুরো আব্রাহাম পরিবারকে কান্নায় ভেঙে দিয়েছিল। সোফিয়া তার শ্বশুরমশাইকে ব্যাখ্যা করেছিলেন যে স্যাম আজ সকালে হার্ট অ্যাটাকের কারণে মারা গিয়েছেন। সোফিয়া অস্ট্রেলিয়ায় একাই সমস্ত কাগজপত্র সামলান এবং অবশেষে স্যামের দেহ ভারতে ফেরত পাঠানোর অনুমতি পান। এই প্রক্রিয়াটি 2 থেকে 3 দিন সময় নেয় এবং 18 অক্টোবর স্যামের দেহ ভারতে
কেরালা রাজ্যে তার গ্রামে আসে। মৃতদেহ ও সোফিয়া এবং তাদের 7 বছর বয়সী ছেলে এবং সোফিয়ার বোন সোনিয়াও ভারতে আসে। তবে শ্যামের কিছু আত্মীয়, বিশেষ করে তার বাবা, গভীরভাবে মর্মাহত, কারণ শ্যাম মেলবোর্ন যাওয়ার আগে যা বলেছিল সব কিছুই সত্যি প্রমাণিত হলো। বাড়িটা শোকের ছায়ায় কাতরাচ্ছিল। গভীর দুঃখের সাথে বাবা ভারাক্রান্ত হৃদয়ে ছেলে শ্যামের লাশ দাফন করেছিল এবং তার শেষ কাজটি সম্পূর্ণ করা হয়েছিল। বাড়ির সবাই খুব দুঃখিত, বিশেষ করে সোফিয়া, যার জীবনে একটি বড় আঘাত লেগেছিল। তা সত্ত্বেও তাকে 5 দিন পর অস্ট্রেলিয়ায় ফিরে যেতে হয়েছিল, কারণ তারা তাদের নিজ নিজ চাকরি থেকে ছুটি নিয়ে ভারতে এসেছিলেন। যদি সোফিয়া ভারতে আরও বেশি সময় থাকতেন তবে তিনি তার চাকরি হারাতে পারতেন। তাই 23শে অক্টোবর সোফিয়া তার বোন সোনিয়ার সাথে অস্ট্রেলিয়ায় ফিরে যান এবং তারপর সোফিয়া অস্ট্রেলিয়ায় ফিরে আসার পর সোফিয়া প্রতি শনিবার তার শ্বশুরবাড়িতে ফোন করত, কিভাবে তারা ধীরে ধীরে সময় পার করছে এবং তাদের গতিবিধি পরীক্ষা করার জন্য। কিন্তু এমন একটি শনিবারও ছিল না যে সোফিয়া তার শ্বশুরবাড়িতে ফোন না করে থাকতে পারত। কিন্তু তারপর হঠাৎ করে 2016 সালের আগস্টের প্রথম সপ্তাহে সোফিয়ার থেকে ভারতে কোনো ফোন আসেনি দেখে এই শ্যামের পরিবার খুব চিন্তিত হয়ে পড়েছিল। তাই তারা অস্ট্রেলিয়ায় কিছু পরিচিতকে ফোন করেছিল সোফিয়ার সম্পর্কে তথ্য জানার জন্য। সোফিয়ার ও শ্যামের পরিবার যা জানতে পেরেছিল তা হতবাক করেছিল তাদের পরিবারকে। তারা জানতে পেরেছিল যে সোফিয়া সেখানে গত 15 থেকে 20 দিনের জন্য ভিক্টোরিয়া পুলিশের হেফাজতে। এছাড়াও শ্যামের পরিবার জানতে পেরেছিল যে সোফিয়ার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে, কারণ পুলিশ সন্দেহ করেছিল যে সে তার নিজের স্বামী শ্যাম আব্রাহামকে হত্যা করেছে। এই খবর প্রকাশের পরে শ্যামের পরিবার হতবাক হয়ে পড়ে। তবে সোফিয়ার সাথে অন্য একজনের নাম জড়িয়ে যায়, অরুণ কমলাসনের। শ্যামের পরিবার এই নামটি প্রথম শুনেছিল এবং তখনই তারা জানতে চেয়েছিল যে সোফিয়ার বিরুদ্ধে অভিযোগগুলি সত্য কিনা। অন্যদিকে ভিক্টোরিয়া পুলিশ সোফিয়া এবং অরুণের কাছে কিছু প্রমাণ পেশ করে, যার পরে উভয়ই এই স্বীকারোক্তির পরে শ্যামকে খুন করার কথা স্বীকার করে। সোফিয়া পুলিশকে এমন একটি গল্প বলে যা তাদের অবাক করে দেয়। বন্ধুরা, ঘটনাটি কেরালার কোলাম জেলার একটি ছোট্ট গ্রাম অশ্বারোহী। গির্জার ঘণ্টার শব্দ, সাগরের নীল আকাশ আর চারপাশে সবুজে ঘেরা গ্রামটি যেন স্বর্গ। এখানেই জন্ম হয়েছিল শ্যাম আব্রাহাম ও সোফিয়া স্যামুয়েলের। দুজনের বাড়ি ছিল পাশাপাশি। ছোটবেলা থেকে তাদের মধ্যে ছিল বন্ধুত্ব, একই স্কুল, একই ক্লাস, এমনকি গির্জার গায়কদের দলে একসঙ্গে গান করতেন তারা। হাই স্কুল পেরিয়ে তারা একই কলেজে ভর্তি হন। এখানেই বন্ধুত্ব থেকে প্রেমে রূপ নেয় তাদের সম্পর্ক। কলেজের দিনগুলোতে একসঙ্গে সময় কাটানো, স্বপ্ন দেখা, সব কিছুতেই তারা ছিল অপরিহার্য। কিন্তু এই গল্পে প্রবেশ করল এক নতুন চরিত্র, অরুণ কমলাসন। অরুণ ছিল সোফিয়ার সহপাঠী এবং ধীরে ধীরে সোফিয়া তার প্রতি আকৃষ্ট হতে শুরু করে। যদিও সোফিয়া তার প্রেমের দণ্ড লুকিয়ে রাখেন, তিনি শ্যাম বা অরুণ কারো কাছেই তার অন্য সম্পর্কের কথা জানাননি। শেষমেশ সোফিয়া শ্যামকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। শ্যাম তার পরিবারকে জানালে তারা প্রথমে এই বিয়েতে আপত্তি জানায়। সোফিয়ার পরিবার ছিল সম্মানিত। তার বাবা একজন অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মকর্তা। তবুও শ্যামের বাবা মা এই সম্পর্ককে মেনে নিতে চাইছিলেন না।
কিন্তু যখন সোফিয়া ঘোষণা করেন যে তিনি শ্যামকে ছাড়া বাঁচতে পারবেন না, তখন শ্যামের পরিবার বাধ্য হয়ে বিয়েতে সম্মতি দেয়। 2008 সালে ধুমধাম অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিবাহ সম্পূর্ণ হয় এবং 2009 সালে শ্যাম তার চাকরির সুবাদে ওমানে চলে যান। স্ত্রীকে নিয়ে নতুন দেশে নতুন জীবন শুরু করে। তবে কিছুদিন পর গর্ভবতী সোফিয়া ভারতে ফিরে আসেন, কারণ সেই সময় তার পরিবারের সমর্থনের প্রয়োজন ছিল। ভারতেই তিনি তাদের প্রথম পুত্র সন্তানের জন্ম দেন এবং ভারতে থাকার সময় সে তার বোন সোনিয়ার সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। এরই মধ্যে সোফিয়ার বোন মেলবোর্নে বসবাস করতেন। সোফিয়ার ইলেকট্রনিক্সে MSc ডিগ্রি ছিল এবং তিনি সোফিয়াকে অস্ট্রেলিয়ায় চলে আসার পরামর্শ দেন। তাই তার বোন সোফিয়ার জীবন বৃত্তান্ত দেখার পর মেলবোর্নে একটি কোম্পানিতে তাকে চাকরির প্রস্তাব দেয় এবং সে তার ছেলে ও সোফিয়াকে নিয়ে অস্ট্রেলিয়া চলে যায়। 2012 সালের কথা। মেলবোর্নে নতুন করে জীবন শুরু করেছিলেন সোফিয়া স্যামুয়েল। তার স্বামী শ্যাম তখনও ওমানে ছিলেন। তবে শীঘ্রই শ্যাম সিদ্ধান্ত নেন যে তিনি তার স্ত্রী এবং ছেলের কাছে অস্ট্রেলিয়ায় চলে যাবেন। 2013 সালে শ্যাম তার কোম্পানির সঙ্গে কথা বলে অস্ট্রেলিয়ায় স্থানান্তর করেন। সেই বছরের মাঝামাঝি সময়ে শ্যাম মেলবোর্নে পৌঁছান। এখন তাদের ছোট পরিবারটি একই ছাদের নিচে সুখী জীবনযাপন করতে থাকে। এদিকে মেলবোর্নে সোফিয়া আরেকটি জীবন লুকিয়ে রেখেছিলেন। তিনি সেখানে আসার আগেই তার পুরনো প্রেমিক অরুণ কমলাসন অস্ট্রেলিয়ায় চলে আসেন। মেলবোর্নে তিনি একটি কোম্পানিতে ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেন। অরুণ সেখানে তার পরিবার নিয়েছিলেন, তার স্ত্রী ও সন্তান ছিল। তবুও সোফিয়া ও অরুণ চ্যাটিং অ্যাপ এবং ফোন কলের মাধ্যমে একে অপরের সঙ্গে গোপনে যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন। সোফিয়ার অস্ট্রেলিয়ায় আসার অন্যতম প্রধান কারণ ছিল অরুণ। যদিও দুজনেই বিবাহিত, তারা নিজেদের সম্পর্ক পুনরুজ্জীবিত করতে চেয়েছিলেন। তবে শ্যাম মেলবোর্নে আসার পর তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। শ্যাম প্রায়শই বাড়িতে থাকতেন, ফলে সোফিয়া ও অরুণের দেখা করাটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। গোপনে কথা বলার সময় সোফিয়ার মনে একটি ভয়ানক চিন্তা জন্ম নেয়। তিনি ধারণা করেছিলেন যদি শ্যামকে কোনোভাবে সরিয়ে দেওয়া যায় তাহলে তিনি অরুণের সঙ্গে থাকতে পারবেন। এই পরিকল্পনা তিনি অরুণের সঙ্গে শেয়ার করেন। অরুণ, যিনি সোফিয়াকে গভীরভাবে ভালোবাসতেন, এই প্রস্তাবে সম্মতি দেন। তারপর তারা শ্যামকে হত্যা করার জন্য একটি সুযোগ খুঁজতে শুরু করে। 2015 সালের ফেব্রুয়ারি মাসে সেই সুযোগ আসে। একদিন শ্যাম মেলবোর্নে একটি মেট্রো স্টেশনের বাইরে তার গাড়িতে বসেছিলেন। মুখোশধারী অরুণ আচমকা শ্যামের দিকে এগিয়ে এসে ছুরি দিয়ে তার গলা ও গালে আঘাত করে। তবে শ্যাম সৌভাগ্যক্রমে বেঁচে যান, যদিও তিনি আক্রমণকারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি, তাই অরুণ ধরা পড়েনি। এই ব্যর্থতার পর সোফিয়া ও অরুণ নতুন একটি পরিকল্পনা তৈরি করেন। তারা সিদ্ধান্ত নেন এবার শ্যামকে বিষ প্রয়োগ করে হত্যা করা হবে। 2015 সালের 14 অক্টোবর সেই দিন সোফিয়া ও অরুণ তাদের পরিকল্পনা কার্যকর করেন। সোফিয়া শ্যামের কমলালেবুর রসে সায়ানাইড মিশিয়ে দেন। শ্যাম এটি স্বাভাবিক কমলার জুস ভেবে পান করেন। কিছুক্ষণ পর তিনি অস্বস্তি বোধ করেন এবং বিছানায় শুয়ে পড়েন, কিন্তু তিনি আর জীবিত উঠে দাঁড়াননি। এই ঘটনার পর সোফিয়া অরুণকে ফোন করে তার বাড়িতে ডেকে আনেন শ্যাম মারা গেছেন কিনা নিশ্চিত করার জন্য। অরুণ গ্লাসে থাকা অবশিষ্ট জুস জোর করে শ্যামের মুখে ঢেলে দেন। শ্যামের দেহ নিতর হয়ে গেলে
তারা নিশ্চিত হন যে তিনি মারা গিয়েছেন। এরপর সারা রাত সোফিয়া তার মৃত স্বামীর পাশেই ঘুমিয়েছিলেন, যেখানে তার ছেলে কাছের আরেকটি ঘরে ঘুমাচ্ছিল। পরের দিন সকালে সোফিয়া জোরে জোরে কাঁদতে শুরু করেন। তার কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। শ্যামকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সোফিয়া তখন সবার সামনে দাবি করেন যে শ্যামের মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। তিনি শ্যামের পরিবারকেও এই কথা জানান। শ্যামের বাবা মর্মাহত হলেও কিছু সন্দেহ করেনি। সোফিয়া দ্রুত শ্যামের মরদেহ ভারতে নিয়ে যাওয়ার আয়োজন শুরু করেন। তার মূল উদ্দেশ্য ছিল মেলবোর্নে ময়নাতদন্ত হলে হত্যার রহস্য ফাঁস হয়ে যেতে পারে। সুস্পষ্টভাবে নির্ণয় করা হয়, তাই চিকিৎসকরা সোফিয়ার কাহিনী বিশ্বাস করে। তাদের রিপোর্টে মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক হিসেবে লিপিবদ্ধ করেন এবং 3 দিনের মধ্যে শ্যামের মৃতদেহ ভারতে পৌঁছায়। সোফিয়াকে সন্দেহ করেছিল কারণ সে শ্যামের কাছে খুব কাঁদছিল। অন্ত্যেষ্টিক্রিয়া এটি সকলকে ভাবতে বাধ্য করেছিল যে সে শ্যামের মৃত্যুতে খুব দুঃখিত ছিল। কিন্তু তারপরে প্রশ্ন ওঠে, কিভাবে সোফিয়া এবং অরুণ ধরা পড়ল? এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব ভিক্টোরিয়া পুলিশকে দেওয়া যায়, কারণ তারা যদি তাদের কাজ সততার সাথে না করত তবে সোফিয়া এবং অরুণ হয়তো ধরা পড়তো না। 2015 সালে শ্যামের অকাল মৃত্যু মেলবোর্ন পুলিশকে সন্দেহজনক করে তোলে। সোফিয়া দাবি করেন শ্যামের মৃত্যু একটি হার্ট অ্যাটাকের কারণ হয়েছিল। তার কান্না, শোক প্রকাশ এবং শ্যামের দ্রুত শেষকৃত্যের ব্যবস্থা দেখিয়ে তিনি সবাইকে বোঝান যে এটি একটি স্বাভাবিক মৃত্যু। কিন্তু সময়ের সাথে পুলিশ লক্ষ্য করে যে সোফিয়া শ্যামের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা নিজের অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছিলেন। এরপর তিনি শ্যামের গাড়ি নিজের নামে নিবন্ধন করান। এই সব ঘটনাগুলি পুলিশকে তার উপর নজরদারি শুরু করতে বাধ্য করে। একটি গোপন পুলিশ টিম সোফিয়া এবং অরুণ উভয়ের ওপর নজর রাখা শুরু করে। একজন গোয়েন্দা গোপনে অরুণের সঙ্গে বন্ধুত্ব তৈরি করেন। তিনি ধীরে ধীরে তার বিশ্বাস অর্জন করেন। এদিকে পুলিশ তাদের ফোন কল রেকর্ডস করতে শুরু করে। একদিন একটি ফোন কল রেকর্ডিংয়ে সোফিয়া এবং অরুণ কথা বলছিলেন। তারা বলছিলেন, অনেক দিন হয়ে গেছে, কেউ আমাদের ধরতে পারেনি, শীঘ্রই আমরা একসঙ্গে থাকতে পারবো। এই রেকর্ডিং পুলিশকে নিশ্চিত করে যে শ্যামের হত্যার পিছনে প্রেমের ত্রিভুজ ছিল। এরপর একটি মদ্যপানের রাতে অরুণ সেই গোয়েন্দার কাছে স্বীকার করে বসেন, আমি একবার কমলা লেবুর রসের সাথে সায়ানাইড মিশিয়ে কাউকে হত্যা করেছিলাম, কেউ আমাকে ধরতে পারেনি। পুলিশ এই স্বীকারোক্তি রেকর্ড করে এবং শ্যামের দেহ ভারতে কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দেয়। টক্সিকোলজি রিপোর্টে দেখা যায় শ্যামের রক্ত এবং লিভারে সায়ানাইডের উপস্থিতি ছিল। পুলিশ এরপর সোফিয়ার বাড়িতে তল্লাশি চালায়। তারা একটি ডায়েরি খুঁজে পায়, যেখানে সোফিয়া এবং অরুণের গোপন সম্পর্কের কথা লেখা ছিল। ডায়েরিটি মায়ালাম ভাষায় লেখা থাকায় এটি কেরালায় পাঠিয়ে অনুবাদ করা হয়। ডায়েরির বিভিন্ন অংশে তাদের ভালোবাসা এবং শ্যামকে সরিয়ে দেওয়ার ইচ্ছার কথা লেখা ছিল। পুলিশ ডায়েরি, ফোন রেকর্ডিং এবং অরুণের স্বীকারোক্তির ভিত্তিতে আদালতে অভিযোগ দায়ের করে। বিচার চলাকালে আদালতে সমস্ত প্রমাণ উপস্থাপন করা হয়। 2016 সালে ভিক্টোরিয়ার সুপ্রিম কোর্ট তাদের দোষী সাব্যস্ত করে। সোফিয়াকে 22 বছরের কারাদণ্ড এবং অরুণকে 24 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সোফিয়া আদালতে ভেঙে পড়েন এবং বলেন, আমার একটি ছোট ছেলে আছে, দয়া করে আমার শাস্তি কমিয়ে দিন। তবে বিচারক মন্তব্য করেন,
আপনার এই অপরাধের সবচেয়ে বড় শিকার আপনার ছেলে। আপনি তার বাবাকে হত্যা করেছেন এবং এখন আপনি কারাগারে যাবেন। তার জীবনের এই ক্ষত আপনি কখনো পূরণ করতে পারবেন না। শেষে শ্যামের পরিবার তার ছেলের হেফাজত পায়। ছেলেটি এখন দাদা দাদির সাথে ভারতে বসবাস করছে। এই ঘটনা লোভ, প্রতারণা এবং অবিশ্বাসের এক নির্মম উদাহরণ। ন্যায় বিচারে ধারা ধীর হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত অপরাধীরা তাদের শাস্তি পায়। শ্যামের জীবন এবং তার পরিবারের দুঃখের কাহিনী আমাদের এই শিক্ষা দেয় যে প্রতিটি অপরাধের ফল ভোগ করতে হয়। আর হ্যাঁ, প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি আমাদের একটি আকর্ষণীয় ভিডিও তৈরি করার জন্য কোনো মামলার কাহিনী সুপারিশ করতে চান, তাহলে আপনি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। ধন্যবাদ। দেখা হবে আবার অন্য ভিডিওয়।